সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নির্বাচন ও রাষ্ট্রের নবায়ন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। পরিচয় করে দিই তাদের সঙ্গে। আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপি আপা, স্বাগত আপনাকে এই আয়োজনে। আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আপনাকেও স্বাগত জানাই এই আয়োজনে। পাপি আপা, আপনাকে দিয়ে শুরু করি। গতকাল তো আসলে আমাদের বাঙালিদের সব থেকে আবেগের একটা আয়োজন, বর্ষবরণের আয়োজন কাল হয়ে গেছে। সেটি দিয়ে একটু শুরু করতে চাই এজন্য, কেননা এবারে বর্ষবরণটা একটু ভিন্ন ছিল। অনেক বিতর্ক ছিল, একটি ফ্যাসিবাদের যে মুখাবয়ব সেটি নিয়ে নানান ধরনের ঘটনা ঘটে গেছে, নামকে ঘিরে নাম পরিবর্তনের বিতর্ক ছিল, সেটি নিয়ে অনেক বিশ্লেষকরা বলছেন যে রাজনৈতিক বিষয়বস্তুতে পরিণত হলো কিনা সেই প্রশ্ন আসলে তুলেছেন। নববর্ষ নিয়ে একটু শুরু করি। নববর্ষের শুভেচ্ছা আপনাদের সকলকে, আমার সহ আলোচক সারোয়ার তুষার সহ। নববর্ষ আসলে হয় কি, যে যার আঙ্গিকে যেভাবে মনের অনুভূতি দিয়ে মনের সৌন্দর্যর বহিঃপ্রকাশ ঘটিয়ে যে যেভাবে উদযাপন করতে পারে, যদি এটা যার যার ব্যক্তিগত বিষয়। তারপরেও দেখা যায় যে প্রতি বছর আমাদের যেমন চারুকলা ইনস্টিটিউট তারা অনেক ছবি টবি আঁকে, বিশেষ করে আমাদের ন্যাম ভবনের রাস্তাতে মানিকপাই ভেনিউটার ওখানে সামনে অনেক সারা রাত ধরে জাগে টাগে এবারও বিশেষ আয়োজন জেগে টেগে ইয়ে করে, এগুলো দেখতে শুনতে যাই হোক ভালোই লাগে। এখন হয় কি, যে কোনো একটা জিনিস নিয়ে যত কম সমালোচনা করে আনন্দ এবং পরিচ্ছন্নতাটা যত বহিঃপ্রকাশ ঘটানো যায়, এটাই আমার ব্যক্তিগতভাবে এটা কি রুচিশীল মনে হয়। কিন্তু যে কোনো জিনিসের ভিতরে তো ভালো মন্দ আলোচনা সমালোচনা সবই থাকবে। তারপরও আমি ওই 40 কেজি দুধের ভিতরে একটু লেবু দিতে চাই না। আমার কথা হচ্ছে যে বর্ষবরণ যার মনের আঙ্গিকে যে যেভাবে পারলো করলো, এটা নিয়ে আলোচনা সমালোচনা বিতর্ক খুব ব্যাপক হারে যে কোনো কিছু ছিল তাও ছিল না। তো মোটামুটি শান্তিপূর্ণভাবেই হলো, ইনসিডেন্ট ছাড়া কি কিছু ঘটনা দুর্ঘটনা ছাড়া। এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এবং এটাই একটা সামাজিক মানুষ হিসেবে এই সুন্দরভাবে উদযাপনটাই আমার প্রত্যাশা ছিল। সেটি হয়েছে বলে আপনি মনে করছেন। একই বিষয়ে সারোয়ার তুষার, আপনাদের নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নববর্ষের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে নবায়ন করা, হালখাতার মাধ্যমে ধার দেনা সবকিছু শোধ করা হয়। আমরা চাই যে এই রাষ্ট্রের নবায়ন হোক। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই নবায়নের সূচনা হয়েছে। তিনি বলেছেন আরও যে রাষ্ট্র যদি গুণগত মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে না যায়, যদি একই রাষ্ট্র কাঠামো থেকে যায়, তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন। কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ এবং আপাকে শুভেচ্ছা। যেটা আজকে আপনার প্রোগ্রামের শিরোনাম যে নির্বাচন ও রাষ্ট্রের নবায়ন, এটা কিন্তু ব্যাপারটা কিন্তু উল্টো। রাষ্ট্রের নবায়ন এবং তারপরে নির্বাচন, কারণ নির্বাচন হচ্ছে সরকারের সাথে সংশ্লিষ্ট একটা ব্যাপার। বাংলাদেশের জনগণ ঠিক করবে আগামী 5 বছরের জন্য তারা কাকে সরকারে পাঠাবে, এটা হচ্ছে নির্বাচনে, অর্থাৎ এটার সাথে সম্পর্কটা সরকারের। আর রাষ্ট্রের সাথে সম্পর্ক হচ্ছে সংস্কারের, সংবিধানের, গণ অভ্যুত্থানের। আপনার যদি রাষ্ট্রের কলকবজা ঠিক না থাকে, আপনি ভালো নির্বাচন করেও সেটাকে ধরে রাখা যায় না। এটা বাংলাদেশের ইতিহাস থেকে আমরা দেখতে পাই। তো যেটা নাহিদ ইসলাম বলেছেন, তিনি একদম যথার্থই বলেছেন যে এই গণ অভ্যুত্থানটা কিন্তু শুধুমাত্র নির্বাচনের জন্য আসে নাই। কারণ নির্বাচন কেন্দ্রিক আন্দোলনটা 24 জানুয়ারি মাসে যেটা বিএনপি নেতৃত্ব হচ্ছিল, আমরাও সেখানে অংশ নিয়েছি। ওই আন্দোলনটা এক ধরনের আন্দোলন, সেটা ছিল রেজিম চেঞ্জের আন্দোলন। আপনি বিদ্যমান সকল কিছু মানে পুরনো বাজে কলকবজা সব ঠিকঠাক রেখে শুধুমাত্র হাত বদল করবেন, এটা ছিল রেজিম চেঞ্জের আন্দোলন, যেটা 24 জানুয়ারি মাসে এক ধরনের ব্যর্থ হওয়ার পরে এই গণঅভ্যুত্থান এসছে, যার প্রধান দাবি হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে, তথা রাষ্ট্র সংস্কার করতে হবে। এখন রাষ্ট্রের সংস্কারের অনেক ধরনের কার্যক্রম চলছে, এবং এইখানে আমাদের প্রধানত যেটা মাথায় রাখা দরকার, রাষ্ট্র এবং সরকার। আমরা বিগত 15 বছর বিশেষত, এমনিতে বাংলাদেশে ওভারঅলি এটা বলা যাবে, তবে বিগত 15 বছর বিশেষত আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল সব মিলেমিশে একাকার হয়ে গেছিল। এখান থেকে এখন আমাদের একটা আলাদা করার সুযোগ আছে যে একটা আপনার গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে, তার অধীনে কোন দলকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় সেটা তারা ঠিক করবে নির্বাচনের মধ্য দিয়ে। ফলে ক্রনোলজিটা হচ্ছে রাষ্ট্রের নবায়ন ও নির্বাচন, ঠিক আছে? এই হলো এবং আপনি ধরুন এই যে এবারের যে নববর্ষ নিয়ে আপনি যেটা বলছিলেন, এবারের নববর্ষ কিন্তু বাংলাদেশে ঐতিহাসিক। আপনি বলছিলেন বাঙালির প্রাণের স্পন্দন, আমরা কিন্তু সেই সীমাটাকে ছাড়িয়ে এবার এটা বাংলাদেশিদের উৎসব হয়ে গেছিল। বাংলাদেশের অন্যান্য যে সমস্ত মানে যে সমস্ত জাতির মানুষ আছে তাদের আমরা এবার দৃশ্যমান উপস্থিতি দেখেছি। আমরা এবার যারা বিভিন্ন লোক কালচারের আমাদের যে সমস্ত ঐতিহ্য আছে তাদের একটা অবস্থান দেখেছি, এবং খুবই বর্ণিল ছিল, একদিকে ভার্সেটাইল ছিল এবং বর্ণিল ছিল। আবার সন্ধ্যার সময় বিকালের দিকে মানিক মিয়াতে যেটা হয়েছে সেইগুলোতেও আমরা দেখতে পেয়েছি যে এবার যেটা হয়েছে, যেহেতু এর আগ পর্যন্ত আওয়ামী লীগ সময়ে
আওয়ামী লীগ ঠিক করে দিত যে একটা ড্রেস কোডের মতো এইভাবে আপনাকে করতে হবে, এবং সেটা তার বাঙালি জাতীয়তাবাদী কেন্দ্রিক যে রাজনীতি, একটা ফ্যাসিবাদী রাজনীতির অংশ, সেইটার সাথে সঙ্গতিপূর্ণ। বাকি সকল ধরনের এক্সপেরিমেন্টকে তারা বল প্রয়োগের মাধ্যমে এখান থেকে সরিয়ে দিত। এবার যেটা হয়েছে, প্রত্যেকে সরকারের উদ্যোগের বাইরেও প্রত্যেকে আলাদাভাবে তার মতো করে করেছে, এবং এনসিপিও হালকা তার প্রসঙ্গটা নিয়ে এসছে যে তারা নতুন করে রাজনীতি করতে চায়, নতুন ধরনের রাজনীতি করতে চায়। এর বাইরেও বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্নভাবে কিন্তু এবার উদযাপন করেছে, কেউ বাধা দেয় নাই। একই সাথে এবার বৈশাখী, বিজু, আমাদের অন্যান্য জাতিসত্তার যে বাংলাদেশের নাগরিকরা আছে তাদের উৎসবগুলো অনেক বেশি উৎসবমুখর হয়েছে। এটা করেছে কারণ বাংলাদেশের সরকার, এখন যে সরকার আছে বা রাষ্ট্র পরিচালনা যারা করছে, তাদের বিবেচনাটা বদলে গেছে আগের সরকারের তুলনায়। এই কারণে এটাকে আরো বেশি ইনক্লুসিভ এবার হয়েছে এবারকার নববর্ষ। তো সেইখান থেকে নাম পরিবর্তনের বিষয়টুকু নিয়ে যে বিতর্ক হলো, মঙ্গল থাকা যাবে না, আনন্দ শোভাযাত্রা হতে হবে, সেটা নিয়ে আসলে কি বলতে চাবেন? এটা শুধু শব্দ নিয়ে না, মঙ্গল, আমরা কেউ অমঙ্গল চাই না বা আমরা কেউ নিরানন্দ জীবনযাপন করতে চাই না। শব্দটা শুধু মঙ্গলের জায়গায় আনন্দ বসানো না, এটার অরিজিনাল নামটাই ছিল আনন্দ শোভাযাত্রা। এবং মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে যেভাবে, যেমন ধরুন এখানে বেগম খালেদা জিয়াকে যেভাবে হাজির করা হয়েছিল আগের সময়ে, এটা তো অত্যন্ত অশ্লীল এবং অত্যন্ত আপত্তিকর এবং এক ধরনের মানে সেক্সিস্ট একটা অ্যাপ্রোচ থেকে তাকে হাজির করা হতো। এবং বাংলাদেশে যে ইসলামপন্থী যে সমস্ত মানে বিশ্বাসী মানুষজন আছে তাদেরকে যেভাবে হাজির করা হতো, এটা খুবই রেসিস্ট এবং বর্ণবাদী ছিল। সেই কারণে এটা মঙ্গল শোভাযাত্রার নামে, মঙ্গল শোভাযাত্রার নামে একটা অমঙ্গলের একটা মহড়া ছিল সেইটা, ঠিক আছে। এবার আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে এটার নিশ্চয়ই আপনার জানা আছে যে এটা শুরু হয়েছিল কিন্তু এরশাদের আমলে সামরিক স্বৈরাচারের বিরোধিতা করতে গিয়ে, তখন থেকে এটা আনন্দ শোভাযাত্রার নাম হয়। এবং যশোরেও যখন এটা প্রথম শুরু হয়, এটা নাম আনন্দ শোভাযাত্রাই ছিল। মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে একটা বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষকে হস্টাইল করে দিয়ে এই শোভাযাত্রাটা চলছিল। এবারে যেটা শেখ হাসিনার যে আপনার এক ধরনের যে আমরা ইয়েটা দেখলাম, এটার সাথে অনেকে বলার চেষ্টা করছে আগে বেগম খালেদা জিয়াকে করতো আওয়ামী লীগ, সেটা ভালো ছিল না, এখন কেন এটা ভালো। এটা মানে খালেদা জিয়ারটা করাটা অযৌক্তিক এবং আপত্তিকর এবং অগ্রহণযোগ্য ছিল, কিন্তু শেখ হাসিনারটা করাটা সেটা না। একই রকম ব্যাপারটা ভাবলে চলবে না, এটা দুটো রাজনৈতিক দলের মধ্যে তুলনা না। একটা হচ্ছে বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল, তার একজন প্রধানকে আপনি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছেন এই মঙ্গল শোভাযাত্রার নামে। আর এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একমাত্র নিকৃষ্টতম গণহত্যাকারীকে এই অশুভর একটা মানে পোর্ট্রে হিসেবে এটাকে হাজির করা হয়েছে। মানে শেখ হাসিনা কোনো রাজনীতিকরণ দেখতে পাচ্ছেন না। পয়লা বৈশাখ আগাগোড়া রাজনৈতিক ব্যাপার। এতদিন এটা ছিল পার্টিজান হয়েছিল, মানে একটা দলের পার্টিজান এবং পলিটিক্যাল দুটাকে আমাদের আলাদা করতে হবে। মানে পয়লা বৈশাখ যেমন ধরুন এতদিন কি এটা রাজনৈতিক ছিল না? যারা এই প্রশ্নটা করছেন, শেখ হাসিনার আমলে যেভাবে ভিন্ন মতাবলম্বী কিংবা অন্যান্য রাজনৈতিক দলকে ভিলিফাই করার জন্য এটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তখন এখন যারা আপত্তি করছেন তখন তারা আপত্তি করেন নাই কেন? তখন তো এটা রাজনৈতিক ছিল, তখন এটা রাজনৈতিক ছিল, এখন এটা রাজনৈতিক। তখন এটা ছিল আওয়ামীপন্থী, এখন এটা বাংলাদেশের জনগণের ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করছে। তখন এটা ছিল পার্টিজান, এখন এটা নির্দলীয় হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য। কিন্তু এটা সবসময় পলিটিক্যাল। যেটা পলিটিক্যাল না, মানে আপাত অর্থে পলিটিক্যাল মনে হয় না, সেটাও পলিটিক্যাল। সব কিছুরই পলিটিক্স আছে। যখন আমি বলি যে আমি তো আসলে রাজনীতির সাথে পাচ্ছে নাই, এটাও একটা পলিটিক্স। আমি তো ভাই বারান্দা থেকে নামি না, আপাতত পলিটিক্সের বাইরে কিছুই নেই। কিছু দর্শক আছেন, একটু তার প্রশ্ন নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আপনাকে। আমি শাহজাহান কবির, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। বলবেন। সম্মানিত অতিথি দুজনের কাছে আমার প্রশ্ন, বিদ্যমান অবস্থায় মানে সংস্কার তো হচ্ছে না কিছু কাজে কাজ, এই অবস্থায় যদি ডিসেম্বর বা 2026 সালে নির্বাচন হয়, দেশে আমরা কি আবার পুরানো ধাঁচে ফিরে যাব কিনা? নির্বাচনের পরে যে একটা সমাজের একটা ভয়াবহ অস্থিরতা সৃষ্টি হবে, এই দায়িত্ব কে নিবে? কি বিএনপি নিবে, জামাত ইসলামী নিবে, না এনসিপি নিবে? আমরা সাধারণ জনগণ, আমাদের কেন এই ব্যবহার করা হচ্ছে? ওনারা জরিপ করতে পারেন না? দেশের মানুষ কি ডক্টর ইউনূস সাহেব চায় নাকি চায় না, ওইটা তো জরিপ করা যাবে। দেখা যাচ্ছে কি, আমি একজন সাধারণ মানুষ, খেতে খাওয়া মানুষ, দেখা যাচ্ছে কি 70% লোক ডক্টর ইউনূস গভর্নমেন্টে চায়। এরা কোনো গণতন্ত্রের মন্ত্রও বুঝে না, বিজেপিও বুঝে না, এইচডিও বুঝে না, সাউথ অ্যাওয়ার্ড কি এগুলো বুঝে না, ওই নোবেল প্রাইজ এগুলো খায় না। আপনাকে ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে, এখনই আপনার প্রশ্ন উত্তরটি নেবার চেষ্টা করবো। পাপিয়া পাই, উনি আসলে জানতে চাচ্ছেন জনগণের আসলে ইনক্লুসিভ, আমরা যে ইনক্লুসিভনেসের কথা বলি, কিন্তু জনগণের ইনক্লুসিভনেসটা আসলে কিভাবে নির্ধারণ করা হবে, তারা কি চায় সেটি কেন হচ্ছে নেওয়ার চেষ্টা করা হয় না? এখানে তার আগে আমি একটু বলিনি যে রাষ্ট্রের নবায়ন, রাষ্ট্র তো একটা স্থিতিশীল জিনিস, এটা পরিবর্তনশীল, কিন্তু এটা তো মেয়াদ উত্তীর্ণ কোনো বিষয় না। ট্রেড লাইসেন্স কিংবা জয়েন্ট স্টক কিংবা বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের যে নবায়ন হয় বছর বছর কি 5 বছর অন্তর,
কিংবা বিভিন্ন ডাক্তারদের লাইসেন্স কিংবা অ্যাডভোকেটদের বার কাউন্সিলের লাইসেন্স, এরকম একটা ব্যাপার না। রাষ্ট্র একটা স্থিতিশীল, এটা নবায়ন না। রাষ্ট্রের বিভিন্ন পার্ট, অঙ্গ প্রত্যঙ্গ যখন অকেজো হয়ে যায় তখন সেটাকে সংস্কার করতে হয়, এবং যেই সংস্কারটা যুগ উপযোগী হওয়াটাই হচ্ছে উত্তম, এবং এমনই যুগ উপযোগী হওয়া উচিত যাতে অন্ততপক্ষে 50 বছরে এটার দিকে কেউ আঙ্গুল তুলতে না পারে। 50 বছর পর আরও তখন আবার করবে 100 বছরের জন্য যাতে মেয়াদটা থাকে। আপনি ভারতবর্ষের দিকে তাকানোর অনেক কিছু খারাপ, কিন্তু তাদের নির্বাচনের বাক্স, এই যে 2 মাস 3 মাস ব্যাপী ইলেকশন হয়, নির্বাচন কমিশনের প্রতি কেউ কিন্তু আঙ্গুল তোলে না, এবং প্রশাসনরা পক্ষপাতিত্ব করে এরকম আঙ্গুলও কিন্তু কেউ তোলে না। তো বাংলাদেশে রাষ্ট্রের নবায়নের কিছু না, সংস্কারের দরকার আছে। এখানে সংস্কার, আপনার রাজনৈতিক সংস্কারের প্রয়োজন আছে, রাজনৈতিক কালচারের সংস্কারের দরকার আছে, প্রশাসনিক সংস্কারের দরকার আছে, আপনাদের ধর্মীয় ধর্মকে যে ব্যবহার করা, অপব্যবহার করা রাজনৈতিক স্বার্থে, এটাও কিন্তু অপব্যবহার রোধ করার জন্য এখানেও কিন্তু সংস্কারের প্রয়োজন আছে। যেমন একটা মসজিদে যে দল করুক, মুসলমানরা নামাজ পড়তে যাবে, নামাজের পরে যদি ইমাম সাহেব একটা বিশেষ ব্যক্তির ভোট ওই মসজিদে চায় কিংবা প্রতীকে চায়, তাহলে তো মসজিদের পবিত্রতাটা নষ্ট হয়ে যায়। এবং মসজিদ যে একটা পবিত্রতম জায়গা, ওইখানে যে মুসল্লিরা যেই দলের হোক, তারা যে মুসলমান হিসেবে নামাজটা আদায় করতে গেছে, সেটার গুরু গাম্ভীর্য কিন্তু নষ্ট হয়। একটা ইমাম সাহেবের রাজনীতি করার অধিকার তো অবশ্যই আছে, তার মঞ্চ আছে, তার দল আছে, জায়গা আছে, স্টেজ আছে, সেখানে যে ভোট চাও, বাড়ি বাড়ি যাও, বক্তৃতা দাও, সেখানে কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু এই তো মসজিদকে ব্যবহার করা, এগুলো ধরেন সংস্কারের প্রয়োজন আছে। মাদ্রাসার ছাত্রদের, কমলমতি ছাত্রদেরকে একটা বিশেষ রাজনৈতিক সংগঠনের কর্মী এবং উপস্থিতি হিসেবে তারা ব্যবহার করে, এখানেও সংস্কারের প্রয়োজন আছে। তারপরে বাংলাদেশে আমরা রাজনীতিবিদরা দুর্নীতি করি ক্ষমতায় গেলে, এটা একটা ব্যাপকভাবে মানুষের ভিতরে একটা ব্যাপক প্রচলিত একটা ধারণা। তাহলে যেই ক্ষমতায় যাক, দুর্নীতি কোন কোন জায়গায় হয়, কিভাবে হয়, তাদেরকে নিয়ে দুর্নীতি সহযোগী হিসেবে দুর্নীতিগুলো করা হয়। তো সেইটা আইডেন্টিফাই করতে হবে, করে সেই সমস্ত জায়গাগুলো প্রতিষেধক দিতে হবে। যে আমি দুর্নীতি করে ডিসিএসপিকে দিয়ে, বাংলাদেশের নির্বাচন কমিশন সারা জীবনই ঠুটো জগন্নাথ, মেনলি ইওনো, ওসি, ডিসিএসপি কিন্তু জেলা চালাচ্ছে, এবং তারাই নির্বাচনের মেইন কার্যকলাপগুলো তারাই করতেছে। আমরা এই 15 বছরে বিশেষ করে যেগুলো দেখলাম, তাহলে এইখানে প্রশাসন সহ যারা ক্ষমতায় থাকছে তারা একটা সিন্ডিকেট তৈরি করছে। তাহলে এই সিন্ডিকেট যাতে তৈরি করতে না পারে, সেই বিধি ব্যবস্থাটা খুব পার্মানেন্ট, স্থায়ী হওয়া দরকার, এবং এগুলো সবার প্রথমে দ্রুত গতিতে হওয়া উচিত। আমি সংস্কার বলেই দেখেন, আজকে আমরা এত একটা বিপর্যস্ত পরিস্থিতিতে আছি যে আপনি বাংলাদেশে সংস্কার চাবেন, সেটা আপনার 5 বছরে হবে কিনা, কেন হবে না 5 বছরে, কেন 5 বছরের আগে চান, সেটা নিয়ে পক্ষ বিপক্ষ। আপনি ইলেকশন চান, সেটা নিয়ে পক্ষ বিপক্ষ। তারপরে কেন আপনি বর্তমান যে সরকার আসছে তাকে 10 বছর রেখে দিবেন না, সেটা নিয়েও পক্ষ বিপক্ষ। আপনি ভোট চান, ইউনূস সাহেব থাকবে কি থাকবে না, এটা হানা ভোট দেন, অন্য ভোটে আপনি যাবেন কেন? মানে টোটাল রাষ্ট্রটা, আপনি ইউটিউবে যান, ফেসবুকে যান, মানে প্রচার অপপ্রচার, গসিপ, একটা আতঙ্কিত পরিস্থিতির কিন্তু সৃষ্টি হচ্ছে, এবং রীতিমতো চলমান এই আতঙ্কিত পরিস্থিতিটা। এখন এইখান থেকে সরকারকেও খুব সতর্কতার সাথে প্রত্যেকটা বিষয় অবজার্ভ করতে হবে, এবং সেগুলোও দেখতে হবে। দেখে ধরেন আপনি মানুষের একটা যা ইচ্ছা তাই ধরেন বলে দিল যে পাপিয়া মসজিদে ভোট চাইতে নিষেধ করছে, অর্থাৎ পাপিয়া মুসলমান না, কথার কথা একজন বলে ফেললো কি পাপিয়ার জানাজা পড়ানোটা উচিত হবে না, কারণ সে মসজিদকে ভোট চাওয়ার স্থান হিসেবে ব্যবহার করতে নিষেধ করছে। এখন এইটা তো সঠিক কথা হলো না, এটা তো অপব্যাখ্যা হলো। মসজিদে নামাজ পড়তে যায় মুসল্লি, তারা নামাজ আদায় করবে, সেইখানে ব্যক্তি বিশেষের ভোটের দরকার নাই। যার যার রাজনৈতিক সংগঠন আছে, স্টেজ আছে, মঞ্চ আছে, এই যে গসিপগুলো বাড়তেছে, আপনি ধরেন ওয়াজ মাহফিল, এগুলো আমাদের প্রচলিত ধারা, কিন্তু সেইখানেও অন্ততপক্ষে রাজনৈতিক দল সম্পর্কে এত অফেন্সিভ বক্তৃতা, এত অফেন্সিভ মন্তব্য কেউ করেন, যেটা হচ্ছে সমাজে আরো বিশৃঙ্খলা বাড়ায় এবং ক্ষোভের সৃষ্টি করে, এবং এখান থেকে আরো কিন্তু ক্যাচাল হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। তো এই জিনিসগুলো প্রত্যেককে নিয়ন্ত্রণ করতে হবে। রাষ্ট্র নিয়ন্ত্রণ হবে, আমার মুখ নিয়ন্ত্রণ হবে না। দুর্নীতি নিয়ন্ত্রণ হবে, আমার স্বভাব নিয়ন্ত্রণ হবে না। সমস্ত কিছু নিয়ন্ত্রণ হবে, আমার দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ হবে না।
এটা আমি সংস্কার চাই, কিন্তু আমার মুখ আমি নিয়ন্ত্রণ করব না, আমি যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা তাই করবে, এটা তো হয় না। প্রত্যেকটা ব্যক্তির নিজের নিয়ন্ত্রণ আগে নিজের উপর আনা দরকার। দর্শকের প্রশ্ন একটু সারা তুষার আপনার কাছে একটু আসি। তিনি বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে বা জুনে নির্বাচন হবে এবং কে সরকারে আসবে সেই বিষয়গুলোতে আমরা যদি ডিসেম্বরের পর বা নির্বাচনের পর যদি আবার আগের অবস্থাতে ফিরে যাই তাহলে জনগণ সেখানে সব থেকে বেশি ভোগান্তিতে পড়বে। জনগণ কি চায় সেটি কেন নির্বাচন করা হচ্ছে না, এখন কেন সেই মতামতগুলো নেওয়া হচ্ছে না, সেটি নিয়ে আসলে কি বলতে চাইবেন? এটাই হচ্ছে মানে উনি যে প্রশ্নটা করেছেন এটাই কিন্তু প্রধান উদ্বেগ, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আগের অবস্থায় ফেরত যাব কিনা। এখন এই প্রশ্ন করলে এরকম ভাবার কোনো কারণ নাই যে যিনি প্রশ্ন করেছেন কিংবা আমি যে এটা ওনার প্রশ্নটাকে অনেক দূর পর্যন্ত সমর্থন করছি, আমরা কেউ নির্বাচন চাই না বাংলাদেশে। আমি এটা বারবার বলেছি, এখনও বলি যে নির্বাচন ভিন্ন অন্য কোনো পথ নাই, নির্বাচনই আমাদের পথ। কারণ এটা মিশর কিংবা তিউনিশিয়া কিংবা মধ্যপ্রাচ্য না, এখানে ইলেকশন আসবেই। প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারগুলো আসে তারা কেন স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে, এটা হলো 1 নম্বর সমস্যা। এবং যেটাকে অনেক গবেষক আকবর আলী খান, নুরুল কবির থেকে শুরু করে অনেকেই বলেছেন যে এটা নির্বাচনই স্বৈরতন্ত্র। নির্বাচন ইজ ইকুয়াল টু গণতন্ত্র, এটা হচ্ছে সবচেয়ে বিভ্রান্তিকর ধারণা। যদি স্টেট কাঠামো ডেমোক্রেটিক না হয় তাহলে কিন্তু নির্বাচন অ্যাজ ইট ইজ ডেমোক্রেসি ডেলিভার করতে পারে না। তো তার মধ্য দিয়ে যেটা হয়, অগণতান্ত্রিক রাষ্ট্রের অধীনে নির্বাচন একটা নির্বাচনী স্বৈরতন্ত্র উপহার দেয়। অন টপ অফ দ্যাট, বাংলাদেশের ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচিত সরকারগুলো, প্রত্যেকটা সরকার, আপনি একেবারে 72 সাল থেকে আজকে পর্যন্ত প্রত্যেকটা সরকার কোনো না কোনোভাবে ক্ষমতায় থেকে যাওয়ার ফন্দি করেছিল, যার বিরুদ্ধে পজিটিভ অর্থে গণ অভ্যুত্থান ঘটেছে, গণ আন্দোলন ঘটেছে, নেগেটিভ অর্থে সামরিক কূ ইত্যাদি ঘটেছে। অর্থাৎ নির্বাচিত সরকারগুলোই বারবার এখানে অনির্বাচিত সরকার কায়েম করেছে। আপনি যদি এই যে 75 সালে বাকশাল কায়েম করা দেখেন, এরপর 75 থেকে 90 পর্যন্ত সামরিক নানা ফর্মে সামরিক স্বৈরাচার, এবং এরপরে 91 সালে একটা নির্বাচিত সরকার আসলো এবং আমরা ধারণা করলাম যে যাক আমরা গণতন্ত্রের রাস্তায় ফিরত এসেছি। দেখা গেল 96 সালে একটা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচন উপহার দিল বিএনপি সরকার, সেটার বিরুদ্ধে আন্দোলন হলো এবং তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার মেনে নিল। এবং খেয়াল রাখতে হবে, 3 জোটের যে রূপরেখা ছিল, মানে সামরিক স্বৈরাচারের অধীনে যখন আন্দোলনকারী দলগুলো 3 জোটের রূপরেখা প্রণয়ন করলো, সেটা কিন্তু বিএনপি একটা সিগনেটরিজ, এবং তারা তখন অ্যাগ্রি করেছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, কিন্তু তারা প্রথম দফাতেই সেটা সাথে বিট্রে করেছে, এবং যার ফলে আওয়ামী লীগ সহ অন্যান্য দল আন্দোলন করেছে এবং আন্দোলনের ফলে আপনাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে বাধ্য হলেন। এবার আসেন 96 থেকে 2001-এর যে আওয়ামী লীগ সরকার, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা ক্ষমতা ছেড়ে দিয়েছিল। শেখ হাসিনা কিন্তু চেষ্টা করেছিলেন বিচারপতি বয়স বাড়ানোর, এবং তিনি বলেছিলেন যে আমরা যখন ক্ষমতায় যেতে পারবো তখন নির্বাচন দেবো, কিন্তু নানা কারণে, ভূরাজনৈতিক নানা কারণে তাদেরকে নির্বাচনটা দিয়ে যেতে বাধ্য হয়েছিল। 2001 থেকে 6 সালে আবারও বিএনপি এসে দেখেন আবারও তারা যে কাজটা করলো যে একজন তাদের পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রদান করার জন্য তারা একটা সংশোধনী করেছে সংবিধানে, 14th সংশোধনী, এবং তার মধ্যে দিয়ে যে ফলটা হলো যে 111 এবং লগি বৈঠা এবং লাশের উপর নৃত্য আমরা দেখতে পেলাম, মানে আওয়ামী লীগের তাণ্ডব, এবং তার ফলশ্রুতিতে 111-এর পরে এই যে আওয়ামী লীগ সরকার, এর সবচেয়ে বড় ভিকটিমকে বিএনপি যে কাজটা করেছে তার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বিএনপি। মানে আমার পুরো জিনিসটার পয়েন্টটা হচ্ছে এখানে নির্বাচিত সরকারগুলোই কিন্তু বারবার অনির্বাচিত সরকার করছে। তার কারণ হচ্ছে নির্বাচনের ভাগ্যটা, আপনারা বলছিলেন কিন্তু যে নির্বাচনের ভাগ্যটা এখানে ইলেকশন কমিশন ঠিক করে না। আপাতত দৃষ্টিতে মনে হবে যে একটা ভালো লোককে বসাই দিই ইলেকশন কমিশন এবং নির্বাচন ঠিক হয়ে যাবে, হবে না। কারণ এখানে নির্বাচন কেমন হবে এটা ঠিক করে প্রধান নির্বাহী, তার ইন্টেনশন কি, কারণ তিনি নিয়োগটা দেন, ঠিক আছে। এই কারণে এইবার রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা এসছে যে যেন নির্বাচিত সরকারগুলো ক্ষমতায় এসে আর অনির্বাচিত কায়দায় ক্ষমতায় থাকতে না পারে, তার জন্য রাষ্ট্র সংস্কার করতে হবে। করার পরে আপনি নির্বাচন দেন, কেউ আপত্তি করছেন, আমরা উৎসবমুখর পরিবেশে ইলেকশনে ভোট দিতে চাই। অর্থাৎ যে বিষয়টি নিয়ে আসলে এতটা রিসেন্ট সময়ে যে বিতর্ক যে এই সরকার 5 বছর আসলে জনগণ চাই, সেই বিষয়টাকে কি আপনারাও না 5 বছর আমরা কখনোই বলি নাই বিএনপির মতো যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেন। আবার আমরা এটাও বলি নাই 5 বছর থাকতে হবে এই সরকারকে। আমরা বলেছি যে রাষ্ট্র সংস্কার হচ্ছে এই সরকারের প্রধান ম্যান্ডেট। যদি আপনি রাষ্ট্র সংস্কার না করেন, যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় দলটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাচ্ছে, সুতরাং আমি কিছু একটা করে 9-6 করে দিয়ে আমি ইলেকশন দিয়ে চলে যাই, সেই 9-6 নির্বাচন আপনারা চাচ্ছেন না। জি এক্স্যাক্টলি। এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্ন নিয়ে এই অংশ শুরু করতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আমি কাউসার বলছিলাম উত্তরা থেকে। বলবেন। আমি ছাত্র প্রতিনিধির কাছে প্রশ্ন করতে চাই। জি। এদেশে আমার জানা মতে যারা অতীতে আওয়ামী লীগ করছে, এখনো করতেছে, আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, হ্যালো বলবেন, শুনতে পাচ্ছি। তো তাদের ভোটটা কোথায় যাবে? ওনারা কেউই মারা যান নাই, ওনারা এখনো সচেতন এবং সুস্থ আছেন। তাদের ভোট এবং তাদের যে জোটের যে আওয়ামী লীগের নেতৃত্বে যে মহাজোট, এর ভোট আছে মানে মিনিমাম 30% মিনিমাম। এরা যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে সেই ভোট কি গ্রহণযোগ্য হবে কিনা? অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। স্যার তুষার, আপনার কাছেই আসলে প্রশ্নটি করেছিল, আমরা যদি একটু ছোট করে নেই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগের 30% ভোট আছে, এটা হচ্ছে 2008 সালের হিসাব।
মানে 2008 পরে আওয়ামী লীগ নিজেও সাহস করে না নির্বাচন দেওয়ার। তো আওয়ামী লীগে যদি বাঁধা 30% ভোট থাকে, 2024 সালের জানুয়ারির এই ডামি নির্বাচন যেখানে 10% টার্ন আউট হয় নাই, এই যে আওয়ামী লীগের বাধা ভোট 30%, তারা ভোট দিতে গেল না কেন? আপনি একটা জিনিস নিশ্চয়ই বুঝবেন যে যদি 15 to 20% টার্ন আউট হতো, ওই ইলেকশনকে বিরাট সফল ইলেকশন দেখানো যেত। কিন্তু এই ইলেকশন যে গ্রহণযোগ্যতা পায় না, এটা একটা প্রধান কারণ হচ্ছে কোনো টার্ন আউট ছিল না, লেস দেন 10%। তো আমরা ভোট দেবো না বুঝলাম, কারণ আমরা সহ বিএনপি সহ অন্যান্য যারা ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, তারা ভোট দেবে না, কারণ এটা একটা পাতানো ইলেকশন ছিল, ডামি ইলেকশন ছিল। এটা খুবই যৌক্তিক যে আমরা ভোট দেবো না। আওয়ামী লীগের লোকজন ভোট দিল না কেন? ফলে আওয়ামী লীগের ওই 30% বাধা ভোটই আছে, এটা এখন আর বলা যায় না। এটা পরিস্থিতি অনেক রেডিক্যালি বদলে গেছে এবং প্রচুর তরুণ ভোটার এসেছে। যদি 30% না ধরি, ওনার যে প্রশ্নটা মূলত যে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা আসলে তাদের ভোটগুলো আসলে কোথায় যাবে? আওয়ামী লীগের ভোটার যে আওয়ামী লীগেরই ভোটার, এটা আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন? তারা তো এখন অন্য কাউকে ভোট দেবে, তারা তো ভোটার তালিকা থেকে তো তারা বাদ দেওয়া হচ্ছে না। এবার ইলেকশনে তো অন্যান্য দল কম্পিট করবে, বিএনপি করবে, এনসিপি করবে, জামায়াত ইসলামী করবে, গণ অধিকার পরিষদ করবে, আরও যে সকল রাজনৈতিক দল আছে তাদেরকে তো তারা ভোট দেবে, অনেকেই ভোট দেবে। আমাদেরকে তো বলছে তারা যে আমরা আওয়ামী লীগ দ্বারা, যেমন ধরুন 2008 সালে যে তরুণ ভোটার হয়েছে প্রথম এবং আওয়ামী লীগকে ভোট দিয়েছে, এরপরে আর কোনো ভোট দিতে পারে নাই, সেই তরুণটা কি এবার আওয়ামী লীগকে ভোট দেবে? এবং যারা 2014 সালে প্রথম ভোটার হয়েছিল, ভোট দিতে পারে নাই, 18 সালে 24 সালে যারা ভোটার হলো ভোট দিতে পারে নাই, তারা কাকে ভোট দেবে? তারা তো আওয়ামী লীগ দ্বারা প্রতারিত, তারা তো ভোট দেবে না আওয়ামী লীগকে। ফলে ওই 30%-এর গল্পটা এখন আর খাটে না। ফলে আপনাকে এই ভোটাররা কাউকে ভোট দেওয়া থেকে বাদ দেওয়া হচ্ছে না, এই ভোটারদের বিবেচনা এবার বদলাবে, সেটি প্রত্যাশা করছেন। পাপিয়াপা, সারার তুষার যেমনটি এর আগে বলছিলেন, নির্বাচন নিয়ে তিনি কথা বলছেন। কালকে তো আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক হবার কথা রয়েছে। নির্বাচনে নানান ধোঁয়াশার কথা দলের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে রোড ম্যাপ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। মূলত সুস্পষ্ট একটা রোড ম্যাপ নিয়েই মূল লক্ষ্য, এটিকেই টার্গেট করেই তো কালকের আসলে বৈঠক হতে যাচ্ছে। আর কি কি বিষয়ে আলোচনা? হ্যাঁ, ঠিক আছে। ওই বৈঠকের পূর্বে একটু কথা বলে নিই, যেটা সারোয়ার তুষার বলল যে যখন ক্ষমতা থাকতেছে ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। তিনি বলেছেন যে নির্বাচন যে গণতন্ত্র আনে, বিষয়টা আসলে তা না। বিগত তবে গণতন্ত্রের একটা ভাষাই বলেন, গণতন্ত্রের একটা আর্টই বলেন, গণতন্ত্রের একটা শাখাই বলেন, প্রশাখাই বলেন, সেটা তো নির্বাচনের ভিতরে একটা তো হবে। আপনার 5টা শাখা প্রশাখা আছে, তার ভিতরে একটা তো মতামত বহিঃপ্রকাশের একটা অংশ হচ্ছে নির্বাচন। এখন নির্বাচনটা পদ্ধতিগতভাবে যেভাবে হচ্ছে বাংলাদেশে, এই পদ্ধতিটা আমাদের কারোর জন্য ভালো লাগছে না। আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে না, তার কারণ এটা আমার বাপ দাদার সম্পত্তি না যে আমাকে প্রতি বছর আমার গুলি খেতে হবে, রং পানি খেতে হবে, রিমান্ডে যেতে হবে, 50টা মিথ্যা মামলার আমাকে আসামি হতে হবে, বাচ্চা কাচ্চা সংসার ফেলে দিনের পর দিন বাইরে পালিয়ে বেড়াতে হবে। এটা আমি চাই না। তাহলে এটা না চাইলে একটা বিহিত ব্যবস্থা কি? ষষ্ঠ সংসদ নির্বাচনটা সংসদ থেকে পদত্যাগ করলো, করার পরে ষষ্ঠ সংসদ নির্বাচনটা হলো। এখানে বিএনপি থাকার কোনো মনোবৃত্তি ছিল না যে ভোট হয়ে গেল আমরা থেকে যাব, এই মনোবৃত্তি না। তত্ত্বাবধায়ক বিলটা পাশ করার মনোবৃত্তি ছিল এবং সেই তত্ত্বাবধায়ক বিলটা পাশ করে দিয়েই কিন্তু বেগম খালেদা জিয়া পল্টনে যে উনি পদত্যাগ করে ঘোষণা দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা উনি হস্তান্তর করে দিলেন, যার কারণে 116টা 96 সালের নির্বাচনে বাংলাদেশের বৃহৎ বিরোধী দল হিসেবে 116 সিটের বিএনপি কিন্তু সেখানে হয়েছে। এখানে ক্ষমতা আঁকড়ে থাকার কোনো ইন্টেনশন এখানে আমাদের ছিলও না এবং কেউ বলতে পারবে না। এবং বেগম খালেদা জিয়া যে উদারতাটা দেখিয়েছে, নির্বাচনটা যেভাবেই হোক তারপরে ক্ষমতা ধরে রাখতে চাননি। বিলের জন্য নির্বাচন, বিল পাশ করে দিয়েছে, মিটে গেছে ঝামেলা। 2001 সালেও আমরা ক্ষমতা আঁকড়ে ধরে রাখার মতো প্রবণতা আসে নাই, কারণ আপনার তত্ত্বাবধায়ক যে বিলটা অত তড়িঘড়ি করে করা, সবাই মিলে বসে যে করাটা, সেটা তো হয় নাই। বিএনপি করেছে সংসদে, যেভাবে যতটুকু বুঝেছে করেছে। এটাতে ত্রুটি বিচ্যুতি ছিল, যেই ত্রুটি বিচ্যুতিটা পরবর্তী পর্যায়ে আপনার তত্ত্বাবধায়কের প্রধান কে হবে সেটা নিয়ে গণ্ডগোল হলো, হুলুস্থুলুস হলো, হয়ে 1-11 আসলো। 1-11 তো বিএনপিকে ক্ষমতাচ্যুত করতে 1 মিনিটের সময় যারা চাচ্ছিল তাদের লাগে নাই, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে 15 বছর লাগছে। এইখানে বিচারপতির বয়স নিয়ে আমি স্পষ্ট করে বলতে চাই, আমি যেহেতু জুডিশিয়ারিতে একজন আইনজীবী পেশার সাথে আমি আছি, এইখানে বয়স, এখানে আসলে জুডিশিয়ারিতে অভিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তির সংখ্যা খুবই কম। এই বর্তমান সরকারও আপনি দেখবেন যে আপনার অবসরে চলে গেছে, বিশেষ করে ডিস্ট্রিক্ট জাজগুলোকে, তাদেরও 2 বছর 3 বছর মেয়াদে কিন্তু হাইকোর্টের জাস্টিস এবং বিভিন্ন জায়গার জাস্টিস হিসেবে কিন্তু নিয়োগটা দিয়েছে। কেন দিয়েছে? এখানে স্বল্পতা আছে জন্য নিয়েছে। এখন KM হাসান বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে যার জীবনে কখনো কোনো রাজনৈতিক মতাদর্শ শো করে জুডিশিয়ারি চালাননি, কোনো জাজমেন্ট দেননি এখন পর্যন্ত, এবং কোনো রাজনৈতিক মঞ্চে উঠে বক্তব্য বিবৃতি পক্ষপাতিত্ব কোনো কিছু উনি করেননি। উনি জাস্টিস হওয়ার পর, উনি জাস্টিস হওয়ার আগে যখন লয়ার ছিলেন
তখন দলের সাথে সম্পর্কিত ছিল জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গেছে কি গেছে না, জাস্টিস হওয়ার আগের ঘটনা। কিন্তু যাই হোক, ওইরকম একটা ভদ্রলোককে নিয়ে, ওইরকম একটা নিরপেক্ষ লোককে বিএনপি কেন পক্ষপাতিত্বমূলক কোনো আচরণ করার বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠনের সক্ষমতা আছে বলে আমি মনে করি না। এত নিরপেক্ষ একটা লোক, তাকে নিয়ে যাই হোক হলো, হট্টগোল হলো, 1-11 আসলো। এখন আমার বিরুদ্ধে অভিযোগ আসছে, আমি অভিযোগ মেনে নিছি, তত্ত্বাবধায়ক বিল চাইছে, আমি দিয়ে দিচ্ছি, এটা আমার উদারতা। তাহলে আমার এই উদারতাটাকে এখন খারাপ ভাষায় বর্ণনা করার ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক সংগঠন কিংবা আওয়ামী লীগদের কিংবা সুশীল সমাজের ব্যক্তিদের এখানে এইভাবে বলার কোনো সুযোগ কিন্তু নাই। উদারতাকে উদারতা হিসেবেই কিন্তু দেখতে হবে। তারপরে আপনার রমনা, আমি খোলামেলাই বলতে চাচ্ছি, কারণ আমি ব্যাপক সংস্কার বলতে যেটা, আমি আসলে এই ছাপ্পাশিলের রাজনীতি, ভোটারবিহীন রাজনীতি, ক্ষমতা প্রয়োগের নির্বাচনের ফলাফল ব্যক্তিগতভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে, সচেতন মানুষ হিসেবে আমি অপছন্দ করি। যার কারণে আমি এটা পাকাপোক্ত একটা বিধি ব্যবস্থা চাই। কিন্তু আপনি যত কথাই বলেন, মানুষের জীবনের একটা লিমিট আছে। আল্লাহ আমাকে 6 বছর বাঁচা রাখবে, তারপর মৃত্যুর মুখ আমাকে দেখতে হয়। একটা শাড়িরও ছেঁড়ার একটা মেয়াদ আছে, একটা ঘড়িরও একটা অকেজ হওয়ার ব্যাপার আছে, গাড়ির ব্যাটারিরও একটা সময় আছে, মোবিল চেঞ্জ করারও একটা সময় আছে। কিন্তু রাষ্ট্রের সংস্কার, যারা সংস্কারের দায়িত্ব নিচ্ছেন, তারা স্পেসিফিক 2 মাস, 5 মাস, 6 মাস এদিক ওদিক হতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু টাইম লিমিট চাইতে গেলে আমরা পাপী হয়ে গেলাম, আমাদের একবারে আমরা গজব পড়ে গেল আমাদের উপরে, এবং আমরা মানে শহীদদের রক্তের সাথে বেইমানি করছি, নিমখরামি করছি, ক্ষমতা ছাড়া কিছু বুঝি না, ডাকাতি ছাড়া কিছু বুঝি না, ছিনতাই ছাড়া কিছু বুঝি না, চুরি ছাড়া কিছু বুঝি না। এই যে সমস্ত প্রচার অপপ্রচার ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের, এতে আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, সত্যিকার অর্থে সহনশীলতা নিয়ে আমি অশনির সংকেত ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করছি, এবং এইটা কাম্য না আমাদের কারোর কাছে। এই অংশ নিয়ে যদি স্যার তুষার, 15 বছর জেল সবাই খাটছি, 15 বছর কষ্ট সবাই করছি, 15 বছর থানার বারান্দায় পড়ে সবাই থাকছি, তারপরও এত হানাহানি, এত বিদ্রুপ কথাবার্তা, এত জ্ঞান প্রদান, এত অক্ষম, এত অযোগ্য আমাদেরকে ভাবার কারণটা কি আছে? আমি তো যোগ্য মোটেও আমাকে ভাবি না, কারণ আমি কেন আমাকে যোগ্য ভাববো? আমার ফেয়ার ভোট লাগবে, জনগণ যদি আমাকে যোগ্য মনে করে ম্যান্ডেট দেয়, দেন আমি ওই কাজের যোগ্য। তাছাড়া আমি তো এখনো অযোগ্য, আমি নিজেকে মনে করি। তো বিষয়গুলো পাণ্ডিত্যরত রাজনৈতিক, আপনি কি সংস্কার আর কি আপনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবেন? বর্তমান আমরা যে রাজনৈতিক সংগঠনের ভাষা, যে কথোপকথন, যে হুঙ্কার, যে ধিক্কার, ওয়াজ মাহফিল থেকে শুরু করে, রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে, টেবিল টক থেকে শুরু করে, টক শো থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে, এটা আমরা সবাই সবার স্বাধীনতা ছাড়া আপনার এই বিষয়গুলি আপনার জায়গাগুলো স্যার তুষারের কাছ থেকে যদি জানতে চাই, কেন বিএনপিকে ঘিরে এত হুঙ্কার, এত আসলে হেয় প্রতিপন্ন করে কথা, কেন টকশোতে ঘিরেও এত ধরনের কথাবার্তা হয়, সেটি নিয়েও একটু কথা বলবো। সেই সাথে সংস্কার কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এখন যতটুকু করা সম্ভব তা করা উচিত, বাকিটা নির্বাচিত সরকার এসে সম্পন্ন করবে। এবং সালাউদ্দিন আহমেদও বলেছেন, তিনি বলেছেন যে অনির্বাচিত সরকার কখনো নির্বাচিত সরকার বিকল্প হতে পারে না। সেটা নিয়েও কি বলতে চাইবেন? অনির্বাচিত এই সরকারকে অনির্বাচিত সরকার বলা, এটা হচ্ছে ইন্ডিয়ার লাইন, দিল্লির লাইন। এটা বিনা স্বীকৃতিদের মুখে আমরা প্রতিদিন শুনতে পাচ্ছি, ভারতীয় সেনাপ্রধানের মুখে আমরা প্রতিদিন শুনতে পাচ্ছি, মিডিয়ার মুখে আমরা প্রতিদিন শুনতে পাচ্ছি। এই নির্বাচন, এই সরকার ভোটের মধ্য দিয়ে আসে নাই, এটা সত্য। কিন্তু এই সরকারকে যে অর্থে আমরা মানে অবৈধ, জনসম্মতিবিহীন অর্থে অনির্বাচিত সরকার বলা হয়, সেই সরকার মনে করা হয় এটা দিল্লির সাথে অ্যালাইন থাকা পলিটিক্স, অথবা এটা হচ্ছে একটা বড়সড় ধরনের রাজনৈতিক বিভ্রান্তি, যে কোনো একটা। এখন এটা কোনটা সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু এই যেটা আপনি আরেকজন রিজভী সাহেবের কথা বলেন, উনি বলেছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এই কথাটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সত্য। যে সেখানে আপনি যখনই কোনো আইন করেন, আইন করা মানেই একটা সংস্কার, কারণ আইনের উদ্দেশ্য থাকে জনকল্যাণ, এবং সেটাই একটা সংস্কার। কিন্তু আমরা যেখানে যে অবস্থায় আছি, একটা কমপ্লিটলি ধ্বংসস্তূপের উপরে আছি, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, এবং গত 15 বছরের ফ্যাসিবাদের মধ্যে অর্থনীতির অবস্থা লুটপাট করে ছিবড়া বানিয়ে দিয়ে তারা দেশ থেকে চলে গেছে। এই অবস্থায় থেকে বলা যায় না যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অবশ্যই কিছু ফান্ডামেন্টাল সংস্কার এখনই করতে হবে, এবং এটাই আমি আবারও বলছি, এই সরকারের ম্যান্ডেট। যদি এই সরকার বিএনপির চাপে কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের চাপে, জনগণের চাওয়াটাকে অগ্রাহ্য করে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যায়, তাহলে এই সরকার নিজেকে অবৈধ প্রমাণ করবে। কারণ এই সরকারের কাজ শুধু ইলেকশন দিয়ে মানে দেয়া না। যদি সেটাই হতো তাহলে আপনি 3 মাস 4 মাসের মধ্যে ইলেকশন দিয়ে চলে যেতেন। এখানে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ থাকে 3 মাস। এই সরকার যদি 1.5 বছর কি 2 বছর থাকে, তাহলে অবশ্যই তাকে সংস্কার করে যেতে হবে, এবং সেই সংস্কারগুলো কি সেটা নির্ভর করবে হচ্ছে আপনার
জুলাই চার্টারের উপরে। সেই জুলাই চার্টারে আপনি ঠিক করবেন সকল রাজনৈতিক দলের সাথে আলাপ করে যে কী সংস্কার এই সরকার করবে আর কতটুকু সংস্কার ইলেকশনের মধ্য দিয়ে হবে বা ইলেকটোরাল যে গভর্নমেন্ট আসবে তারা করবে। নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসে তারা আসলে দলীয় এজেন্ডায়, ধরুন আজকে বিএনপি হোক আর এনসিপি হোক, যারাই ক্ষমতায় যাক, তারা একটা দলীয় এজেন্ডা আগে জনগণের সামনে পেশ করবে, সেটা জনগণ যারটা ভালো মনে করবে তো জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে। তার মানে আপনি ক্ষমতায় গিয়ে আসলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন। আর সংস্কার হচ্ছে এখন ন্যাশনাল এজেন্ডা, সকল রাজনৈতিক দল এটাকে সমর্থন করছে, সবাই কিন্তু ইনপুট দিচ্ছে, হয়তো বলছে যে আমি এই বিষয়টাতে একমত না, কিন্তু ওভারঅল যে সংস্কার প্রক্রিয়া সেটার সাথে সকল রাজনৈতিক দল একমত। তাহলে এই ন্যাশনাল এজেন্ডা কোনো দলীয় সরকার এসে বাস্তবায়ন করতে পারে না, এটা করতে হবে এমন কোনো সরকারকে যার পেছনে সবার জনসমর্থন আছে। আপনি খেয়াল করে দেখেন এই সরকারের ব্যাপারে হাইকোর্টের অবজারভেশন কি। হাইকোর্ট বলেছে যে এই সরকার কনস্টিটিউশনের 106 এবং শুধু সেটাই না, জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার, যাকে এই সরকার ইউনিট সরকার ক্ষমতায় আসার পরে সকল রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। বিভিন্ন বিষয়ে তো আমিও সমালোচনা করি, ভোজ্য তেলের দাম বাড়িয়েছে, আমি সমালোচনা করতেছি, কিন্তু এই সরকারের সমর্থন কিন্তু জনসমর্থন যে কোনো নির্বাচিত সরকারের চেয়ে বেশি, অনেক বেশি। সুতরাং এই সরকারকে সংস্কার করতে দিতে হবে এবং সংস্কার এটা চলমান প্রক্রিয়া বলে এই সংস্কারের যে এখন যেটা আছে সেটাকে আপনার মানে বাধাগ্রস্ত করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে 15 বছর বিএনপি অবশ্যই নির্যাতিত ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না, ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে আপনি গত 15 মাসও যায় নাই আপনি 1500 কোটি টাকার মালিক হয়ে যাবেন। আপনি খোঁজ নিয়ে দেখেন সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে যে ধরনের চাঁদাবাজি লুটপাটের বিবরণ আছে। এখন বাংলাদেশের প্রধান সারি দৈনিকের খবর হচ্ছে, প্রধান লিড নিউজ, যে অন্তর্কোন্দলের জের ধরে গত 7 মাসে এই দলের 55 জন নিহত হয়েছে, সংখ্যাটা আরও বেশি হতে পারে। তাহলে আপনি কি 15 বছর নির্যাতিত ছিলেন বলে, এটা তো ইসরায়েলের যুক্তি যে আমরা অনন্তকাল ধরে নির্যাতিত, সুতরাং আমাদেরকে এখন ফিলিস্তিনিদেরকে উপর চড়াও হতে দিতে হবে। এটা আওয়ামী লীগেরও যুক্তি যে আমাদের সাথে 15 আগস্ট ঘটেছে, আমাদের সাথে 21 আগস্ট ঘটেছে, সুতরাং আমাদেরকে এখন ভাই এই যে ভোট ছাড়া থাকতে দিতে হবে। সুতরাং এইটা কথা বলে লাভ নাই যে আমরা 15 বছর ধরে নির্যাতিত। তো 15 বছর ধরে আপনারা নির্যাতিত, তাহলে আপনারা আপনার দলের নেতাকর্মীদের যে আওয়ামী লীগ এইভাবে অত্যাচার করলো, এইভাবে গুম করলো, এইভাবে খুন করলো, এইভাবে ক্রস ফায়ার করলো, এইভাবে জেলে ঢুকালো, এগুলোর বিচার আপনারা চান না কেন? বিএনপি তো বিচারের ব্যাপারে উদাসীন। বরং আপনি লোকাল জায়গায় খোঁজ নেন, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের একজনকে গ্রেফতার করলে বিএনপির লোক গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে। আওয়ামী লীগের ব্যবসা, অবৈধভাবে কামানো টাকা, এটা বিএনপি লোকেরা শেল্টার দিচ্ছে। সারা দেশের চিত্র এটা। আমরা এই সত্য স্বীকার করতে চাই কি চাই না সেটা অন্য বিষয়। অনুসন্ধান করেন, আপনাদের সারা দেশে লোক আছে, আপনারা অনুসন্ধান করেন আমার দাবিটা কি মিথ্যা নাকি সত্য। পুরো দেশের চিত্র কিন্তু এটা। অনেক জায়গায় যেমন আপনি ধরেন এই যে পলাশ, নরসিংদীর পলাশের ঈদের পরে এখন পর্যন্ত 8টা লাশ পড়েছে। আপনি মিডিয়া জানে? তার মানে কি এই লাশগুলো পড়ে নাই, মিডিয়ায় খবর আসে নাই বলে কি এই লাশগুলো পড়ে নাই? লাশগুলো পড়ছে, কারা করতেছে, কিভাবে করতেছে, খোঁজ নিলে জানা যাবে। কিন্তু মিডিয়া বিভিন্ন রাজনৈতিক দলের ভয়ে তটস্থ, তারা নিউজ করতে পারছে না সেখানে, ঠিক আছে। তো এই চিত্রগুলো সারা দেশে আছে। আমার মোদ্দা কথাটা হচ্ছে যে নির্যাতন, আপনি একসময় ভিকটিম ছিলেন, এটা আপনাকে এখন অত্যাচারী হয়ে ওঠা লাইসেন্স দেয় না। সুতরাং যারা এইভাবে ভাবছে তাদেরকে তাদের রাজনৈতিক ট্র্যাক পরিবর্তন করতে হবে। আশা করি সেটা সকল এবং আমি বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে এটা দেখতে পাই। পাপিয়াপা, আপনার কাছে আসি। সারার তুষার অনেকগুলো বিষয় বিএনপির তুলে ধরেছে, অন্তর্কোন্দল থেকে শুরু করে অনেকগুলো বিষয়ের দিকে তিনি দৃষ্টিপাত করেছেন। বিশেষ করে বলেছেন যে বিএনপি কি ইসরায়েলের মতো যুক্তি দেখাচ্ছে কিনা, যে 15 বছর আমরা নির্যাতিত ছিলাম, এখন 15 মাসে সেটা খুবই একটা সারোয়ার যেটা বললো খুব আপত্তিজনক। সে ইসরায়েলের সাথে তুলনা করছে, ইসরায়েলের সাথে ভারতের সাথে তুলনা করলো, তারপর আওয়ামী লীগের সাথেও সে কিন্তু তুলনা করে ফেললো। কিন্তু বিএনপি রাজনীতিটা তাকে বুঝতে হবে যে জিয়াউর রহমান একজন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা মানুষ, এবং সে অঙ্গরপোতা, দহগ্রাম, তালপট্টি এগুলো নিয়ে যুদ্ধ করতে করতে তার সীমানা নির্ধারণ করতে গিয়ে চট্টগ্রামে উনি নিহত হলেন। তার জীবদ্দশা ইন্ডিয়ার আধিপত্য খর্ব করার জন্য উনি সার্ক কান্ট্রিগুলোকে, সার্কভুক্ত দেশগুলোর সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক জোরদার ভূমিকা রাখছে। উনি জোট নিরপেক্ষ আন্দোলন এবং তারপরে আপনার মুসলিম রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের কিভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করা যায়, তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে সেগুলো তার চিন্তা, ভাবনা, চেতনা কার্যকরণের ভিতর নিয়ে আসছে। আমি 1-11 যে ফর্মুলাটা, যাকে বিএনপি ধরো তারপর আওয়ামী লীগ ধরো, এবং এই 1-11 প্রবক্তারাই এইভাবে এখন আওয়ামী লীগকে তো বিদায় হলো, যাই হোক অনেক ত্যাগ তিতিক্ষার পর, এখন বিএনপিকে ঠিক একই কাতারে, একই লাইনে, একই মঞ্চে রেখে একই অভিযোগে অভিযুক্ত করে ভিক্টিমাইজ করার যে ব্যাপক প্রবণতা এবং প্রচেষ্টা, সেটা আমি একটু ইনডাইরেক্টলিভাবে এর আগে বলার চেষ্টা করলাম, কিন্তু তার বক্তব্যে সে যেহেতু একবার ওপেনলি বলে ফেললো, এখন আমার এখানে না বলার আর কোনো কারণ, গোপন করে কিংবা এপাশ ওপাশ করে কথা বলার আমার আর কোনো লাইন কিন্তু থাকলো না। কারণ বিএনপির জন্ম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে। 30শে মে জিয়াউর রহমান চট্টগ্রামে নিহত হয়েছে, এটা ভারতীয় কনস্পিরেসি, ভারতীয় ষড়যন্ত্র। ভারতের আধিপত্যবাদকে মেনে বিএনপির কোন একজন নেতা স্টেটমেন্ট দিল, কারটা কি হলো,
টোটাল বিএনপির দলকে তুলনা করলে হবে না। কারণ আমরা বিএনপির কোটি কোটি মানুষ যারা বিএনপির ভোটার এবং সমর্থক কর্মী, আমরা প্রত্যেকেই ইসলামী মূল্যবোধের সপক্ষে এবং ভারতের বিপক্ষে। কিন্তু যে কোনো জিনিস নিয়ে বেশি বাড়াবাড়ি করে রেজাল্টটা কিন্তু সবসময় খারাপ হয়ে যায়। সব কিছুর মেয়াদ থাকবে, একটা রাষ্ট্র 5 বছর থাকবে সরকার, আর সংস্কারের কোনো মেয়াদ থাকবে না, টাইম থাকবে না, আনলিমিটেড দিয়ে দিতে হবে, এই ধরনের ভাবনাটাও কিন্তু মানুষ ষড়যন্ত্রমূলক বলেই কিন্তু ধরে নিচ্ছে এবং এটাকে ষড়যন্ত্রমূলক বলেই কিন্তু তারা ভাবছে। আজকে বিএনপির সমস্ত কিছু খারাপ লাগতেছে। আরেকটি বিষয় ছিল যে 15 বছরের যে নির্যাতনের শিকার হয়েছেন সেটি আমি বলি, দেখেন বিএনপির উপর চড়াই উতরাই এবং বিএনপিকে 15টা বছর 1-11 থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমাদের নামে মামলা হচ্ছেই, আমরা নির্যাতিতই। স্বাভাবিক, কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমার পার্টির যে গতি প্রবাহ, সঠিকভাবে নেতা নির্বাচন করার, বাছাই করার, 1 থেকে 20 জন জেলখানাতে, তাহলে 21 নাম্বার কর্মীটাকে আমাকে দলের যুবদল কিংবা ছাত্র দলের 21 নম্বর কর্মীটাকে আমাকে দিতে হচ্ছে, যেটা 1 থেকে 20 পর্যন্ত আমার জেলে। এখন 1 থেকে 20 পর্যন্ত ছেলেটার যে অবদান, যে যোগ্যতা, যে কন্ট্রিবিউশন, তার ভিতর যে ভালো মন্দের বিবেচনাটা, 21 নম্বর ওই ছেলেটার ভালো মন্দের বিবেচনা ওই 1 থেকে 20 জনের সমান তো নাও হতে পারে। আমাদের কথা চিন্তা করে, বেগম খালেদা দীর্ঘদিন জেলখানায়, তারপরে সে গৃহবন্দী, তারেক রহমান আজ পর্যন্ত দেশে আসতে পারে নাই। আমাদের নেতারা একটার পর একটা মামলা জেলখানায় বছরের পর বছর কাটাই দিছে। তাহলে একটা সাংগঠনিক কাঠামো চালানোর, নেতা বাছাই করার, একটা পোস্টে দেওয়ার 20 জনের ভিতরে কে উপযুক্ত, সেখানেও তো আমাদের অনেক রকম সমস্যা কিন্তু আমরা পড়েছি। এবং এই সমস্যাগুলো আজকে তাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, তদবির, বাণিজ্য, দালালি, বড় একটা 5 স্টার হোটেলে ইফতার পার্টি, তারপরে অনেক শোডাউন, অনেক ব্যবসায়ীরা পিছন পিছন ঘুরছে, এর অ্যাকাউন্টে এত টাকা, ও কেন দুদকে গেল। এখন এই কথাগুলো যে প্রচার তো আছে, এখন আমি কে প্রচারের পিস ছুটবো? প্রচারের পিস ছুটাটা তো আমার হাত দিতে হবে, তাদের পিছনে না ছুটে। বিএনপির বিরুদ্ধে সমালোচনা এটা একটা 1-11 একটা ষড়যন্ত্রমূলক এবং সেটা অদ্যাবধি ব্যাপক আকার ধারণ করছে। আমরা যারা দল করি আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, আধিপত্য তো মানেই না, যেমনটা আপা বলছেন, আমাদের এখানে নাই। কিন্তু বিএনপিকে কেন ভিক্টিমাইজ করার চেষ্টা করছেন সেই প্রশ্নটি তুলেছেন। 1 নম্বর কথা হচ্ছে, আমি অবশ্যই মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের অন্যতম সফল একজন রাষ্ট্রনায়ক। অবশ্যই আমি মনে করি বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী, এবং আমি অবশ্যই মনে করি যে বর্তমান বিএনপি জিয়াউর রহমানের রাজনীতিও করছে না, খালেদা জিয়ার রাজনীতিও করছে না। কারণ যদি করতো, যে জাকির হোসেনকে নারায়ণগঞ্জের বেগম খালেদা জিয়া জেলে ঢুকিয়ে গিয়েছিলেন এবং তার বিরুদ্ধে মামলা দিয়েছিলেন, সেই জাকির হোসেনকে এইভাবে এত বড় শোডাউন দিয়ে সেলিব্রেট খালেদা জিয়ার বিএনপি করতে পারে না। এবং অবশ্যই জিয়াউর রহমান একজন ন্যাশনালিস্ট এবং তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, আমরা এগুলো স্বীকার করি। কিন্তু আজকে যখন ইন্ডিয়ার সাথে আপনার বক্তব্য মিলে যাবে, যখন আপনি ইন্ডিয়া শুনে বলবেন যে এই সরকার অনির্বাচিত সরকার এবং প্রতিদিন নাকি এটা মনে করিয়ে দিতে হবে, তখন আমরা প্রতিদিন মনে করিয়ে দেব যে এই গণঅভ্যুত্থান না ঘটলে, যেটাকে আপনি যার মধ্যে দিয়ে গঠিত সরকারকে অনির্বাচিত বলছেন, আমরা প্রতিদিন মনে করে দেবো এই গণঅভ্যুত্থান না ঘটলে আপনিও দেশে আসতে পারতেন না, মানে যিনি এই মন্তব্যটা করেছেন। ফলে উনি যে দেশে এসে মন্তব্য করতে পারছেন, রাজনীতি করতে পারছেন, এই জন্য ওনার গণঅভ্যুত্থানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তারপরে কথা হচ্ছে 1-11, আমি এটা আগেও বলেছি, আবারও বলি, এই সময়টাকে 1-11 সাথে তুলনা করা একটা বড় ধরনের রাজনৈতিক বিভ্রান্তি। আপনি যখন 1-11 বলেন, তখন আসলে আপনি এই যে দেখুন, আপা বলেছেন একই কাতারে একই স্টাইলে নাকি আওয়ামী লীগের, একই স্টাইলে নাকি বিএনপিকে সরানোর চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে স্টাইলটা কি ছিল? একটা গণঅভ্যুত্থান, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্লোরিয়াস গণঅভ্যুত্থান। আপনি বলেছেন ভিক্টিমাইজ করার চেষ্টা করছেন। এখন আওয়ামী লীগ, বিএনপি কি আওয়ামী লীগের মতো এরকম কাজ করেছে যে বিএনপির এই ভয় পেতে হবে? এবং যখন আপনি 1-11 বলেন, তখন আপনি আওয়ামী লীগকে ভিক্টিমের মর্যাদা দেন। আমি আশা করব বিএনপির মুখ থেকেই 1-11 মার্কা কথাবার্তা সরে আসবে, কারণ আপনি যাকে আমরা বাংলাদেশের জনগণ একটা অভ্যুত্থান করে সরিয়ে দিলাম, আপনি তাকে বলছেন যে মাইনাস করা হয়েছে। আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, এখন বিএনপিকে মাইনাস করা হবে, এই হলো টোন। 1-11 কিন্তু ছিল দুটো দলকে মাইনাস করে একটা বিরাজনীতিকরণের পরিবেশ। আর এই গণঅভ্যুত্থানের পরে রাজনীতি এত প্রবলভাবে কামব্যাক করেছে যে যেই গণঅভ্যুত্থানের উপহার বিএনপির আবার রাজনীতি করতে পারা, সেই বিএনপি গণঅভ্যুত্থানকে বলছে এটা তেমন বড় কিছু না, এটা এর মধ্যে দিয়ে গঠিত হয়েছে একটা অনির্বাচিত সরকার বলতে পারছে। এত প্রবলভাবে রাজনীতি, এই গণঅভ্যুত্থান না ঘটলে এবারও মির্জা আব্বাসকে কোর্টে গিয়ে কান্নাকাটি করতে হতো। এর আগে তিনি কান্নাকাটি করেছেন না যে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, এটা তো সত্য, আওয়ামী লীগ তো এই কাজটা করেছে। কিন্তু এবার দেখেন, এবার কিন্তু সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা যার যার এলাকায় গিয়ে রাজনীতি করতে পারছে এবং কোনো কোনো ক্ষেত্রে বীর দর্পে চাঁদাবাজিও করতে পারছে। ফলে এগুলো ঘটেছে বাংলাদেশের রাজনীতিটা ফেরত আসার কারণে। অবশ্যই আমি মনে করি যে বিএনপির শীর্ষ নেতৃত্ব চাঁদাবাজিকে সমর্থন করে না, তারা ব্যবস্থা নিচ্ছে, কিন্তু যেটা ঘটছে সেটার কথা তো আমাদেরকে বলতে হবে। এখন এই যে রাজনীতির একটা এত উর্বর সময়, এটাকে আপনি 1-11-এর সাথে তুলনা করবেন, এটা তুলনাটা যায় না। ফলে আমি বলবো যে বিএনপির তরফ থেকে শুধু উনি না, আপা না, বিএনপির একেবারে শীর্ষ নেতৃত্ব বারবার এই 1-11-এর কথা বলেছেন। এই জুজু থেকে, এই ট্রমা থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ। পাপি আপা, আপনাকে ধন্যবাদ। আমাদের কোনো ট্রমাও নাই, কোনো জুজুও নাই,
11 চোখে আমরা দেখছি, তখন ওরা আমাদের চেয়ে বয়স অনেক ছোট ছিল। আমরা 80 দশকের রাজনীতিও দেখছি, তখন অনেকের হয়তো জন্মই হয় নাই। আমাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে ষড়যন্ত্রটা ধরার বোঝার বয়স আমাদের হয়েছে এবং সেই অভিজ্ঞতাটা আমাদের আছে। আজকে জামাত ইসলাম ইয়ানত বলে চাঁদা নিচ্ছে, মুষ্টি চাল থেকে শুরু করে লাউ, কদু, কুমড়া পর্যন্ত। এই যে তাদের আজহারি সাহেবের নাম করে বাড়িতে বাড়িতে ব্যবসা, এগুলোকে চাঁদাবাজ বলে ওনারা ট্রিটও করেন না, পত্রপত্রিকা চাঁদাবাজ আসে না, ওটা ইয়ানত হচ্ছে। আর বিএনপি চাঁদাবাজ করে অস্থির হয়ে যাচ্ছে। বিএনপির এই আওয়ামী লীগের পতনের পর এখন পর্যন্ত বিভাগীয় শহর কিংবা জেলাতে কোনো বড় কেন্দ্রীয় নেতা নিয়ে যে এখন পর্যন্ত আমাদের একটা জনসভায় হয়নি, অথচ ছোট চাঁদাবাজের গল্পই আপনি শুনতেছেন এদের কাছ থেকে। আর এরা পত্রিকায় অভিযোগ দিচ্ছে, আর সাথে সাথে সেটাকে বহিষ্কার হচ্ছে। আদৌ কতটুকু সত্য, আদৌ কতটুকু মিথ্যা, কোন ব্যক্তি অভিযোগ করছে যে আমার কাছ থেকে আমাকে চাঁদা চাইছে, সেই প্রত্যক্ষদর্শী এবং সেই ভিকটিম ব্যক্তিটাকেও তো আমি এখন পর্যন্ত দেশ জাতির সামনে সর্বত্র উপস্থাপন করতে আমি দেখলাম না। এই জন্য ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে ছিল, এখনো আছে, অদূর ভবিষ্যতে থাকবে। এর ভিতর থেকে আমাদের ত্যাগ, দেশপ্রেম, ধৈর্য, সহানুভূতিশীল নিয়েই আমাদের এগোতে হবে। এটাই আমাদের জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দীক্ষা। আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য।